ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। সব ঠিক থাকলে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন হাবিবুল বাশার। আরেক নির্বাচক হিসেবে এই প্যানেলে আসতে যাচ্ছেন নাঈম ইসলাম। প্রথমবারের মতো বিসিবির কোনো দায়িত্বে আসতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ঈদের ছুটির পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 2016 থেকে 2024 দীর্ঘ প্রায় 8 বছর জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এরপর সেই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর উইমেন্স উইং আর গেম ডেভেলপমেন্টে কাজ করেন তিনি। সেই পর্ব শেষে আবারও নির্বাচকের দায়িত্ব উঠতে যাচ্ছে তার কাঁধে। সব ঠিক থাকলে বিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার। এর আগে 2 নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। সেই আবেদনে সাড়া দিয়ে আগ্রহ প্রকাশ করে 16 সাবেক ক্রিকেটার। সেখান থেকে প্রাথমিক যাচাই বাছাই শেষে তালিকাটা 10 জনে নামিয়ে আনে নির্বাচক সিলেকশন কমিটি। যে তালিকায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, মুশফিক বাবু, তুষার ইমরান, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, ধীমান ঘোষ ও আনোয়ার হোসেন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সহ 2 পরিচালক খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক ছিলেন নির্বাচক বাছাই কমিটিতে। একাধিক সূত্রে জানা গেছে হাবিবুল বাশারের সাথে আরেক নির্বাচক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিকেটার নাঈম ইসলাম। সব ঠিক থাকলে প্রথমবারের মতো বিসিবির কোনো দায়িত্বে আসতে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ঈদের পরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। প্রধান নির্বাচকের পদ থেকে গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্ব ছাড়ার পর বিসিবির নির্বাচক প্যানেলে এখন আছেন শুধুই হাসিবুল হোসেন শান্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। পাকিস্তান সিরিজ তো শেষ। এপ্রিলে কিউইরা আসবে বাংলাদেশে, অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, একটা হোয়াইট বল সিরিজ যেখানে 3 ওডিআই 3 টি20 খেলার কথা রয়েছে। খুব সম্ভবত সেই সিরিজ থেকেই নতুন সিলেক্টরদের অধীনে দল নির্বাচন হবে। আর ওদিকে টি20 বিশ্বকাপ যে খেলতে যায়নি বাংলাদেশ, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। নানা আলোচনা নাটকীয়তার পর সবশেষ অনুষ্ঠিত টি20 বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। কেন বিশ্বমঞ্চে খেলা হয়নি টাইগারদের, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে আমাদের বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব এবং সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। এবং আমাদের কাছে মনে হয় যে ক্রীড়া কূটনীতিটি আমরা আরও বেশি জোরদার করা উচিত, কারণ খেলাধুলা এমন একটি জায়গা, সেখানে দল মত নির্বিশেষে কিংবা সকল রাজনৈতিক চিন্তার উপরে গিয়ে কিন্তু আমরা একটি জাতিকে এক করে ফেলতে পারি। সো আমরা এমন ভুল ভবিষ্যতে যাতে না করি, যাতে আমাদের এই ক্রীড়া কূটনীতির মাধ্যমে যাতে আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে যাতে খেলাধুলার যেই পরিবেশ সেটিকে যাতে আমরা সুন্দরভাবে বজায় রাখতে পারি। তদন্ত কমিটিকেও একটি নির্দেশনা দেওয়া আছে ক্রীড়া পরিষদের মাধ্যমে, যেটি বলা হয়েছে যে শতভাগ এই যে নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন, যেমন নির্বাচন কমিশন ছিল একটি আমাদের, তাদের সাথে কথা বলবেন, আমাদের বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বা যারা ডিরেক্টর হয়ে এসছেন তাদের সাথে কথা বলবেন, আমাদের বর্তমান যে ক্রিকেট বোর্ডের সিইও আছেন তার সাথে কথা বলবেন, এবং বিভিন্ন জেলা থেকে যে আমাদের ডিসিরা যে কাউন্সিলর পাঠিয়েছেন সেই সকল জেলা প্রশাসকদের সাথেও কথা বলার নির্দেশনা দেওয়া হয়েছে। আফগানিস্তানের একটি মাদক নিরাময় হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ হামলার অন্তত 400 জন নিহত ও 200-র বেশি আহত হয়েছেন। সোমবার রাতে চালানো এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিদ খান, মোহাম্মদ নবী সহ বেশ কিছু আফগান ক্রিকেটার। পবিত্র রমজান মাসে এমন হামলার তীব্র নিন্দা জানান তারা। সোমবার রাতে তারাবির নামাজের সময় হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তে আগুন ধরে যায় কাবুলের ওমর ডিকসন ট্রিটমেন্ট হাসপাতালে। চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হয় মাদক নিরাময় এই কেন্দ্রটি।
পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় ধসে পড়ে 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশ। হামলায় অন্তত 400 জন নিহত ও আহত হয়েছেন আরও 200-রও বেশি। হতাহতদের মধ্যে রোগীদের পাশাপাশি অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। পবিত্র রমজানে চালানো এমন বর্বরতা তীব্র নিন্দা জানান রশিদ খান, মোহাম্মদ নবী সহ বেশ কিছু আফগান ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হাসপাতালকে লক্ষ্যবস্তু করায় যুদ্ধাপরাধের সাথে তুলনা করেন রশিদ। এই হামলা মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে, বিশেষ করে পবিত্র রমজান মাসে। এটা অত্যন্ত ঘৃণ্য ও গভীর উদ্বেগের বিষয়। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। আফগানিস্তানের অন্যতম প্রধান মাদক নিরাময় কেন্দ্র হিসেবে বিবেচিত হলেও অন্যান্য চিকিৎসা সেবাও দেয়া হতো এখানে। স্বাভাবিক জীবনে ফিরে আসার আগেই এমন করুণ মৃত্যু নাড়া দিয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। সুস্থ স্বাভাবিক জীবনের আশায় চিকিৎসা নিতে আসা তরুণরা পাকিস্তানের সামরিক শাসকদের বোমা হামলায় নিহত হলো। মায়েরা দরজার সামনে দাঁড়িয়ে তাদের সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের 28তম দিনে তাদের জীবন স্তব্ধ হয়ে গেল। তারাবির নামাজ চলাকালীন এই বিমান হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে দেশটির সরকার। এই বর্বরতার তীব্র প্রতিবাদ করেছেন আফগানিস্তানের টি-20 অধিনায়ক ইব্রাহিম জাদরান। আর এমন ভয়াবহতায় ইসরায়েলের সাথে পাকিস্তানের শাসনের মধ্যে পার্থক্য করা কঠিন বলছেন নাভিন উল হক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বিশ্ব রাজনীতি কিংবা যে কোনো দেশের মধ্যে যুদ্ধ খেলায় আসলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, অনেক প্রাণহানি। স্বাভাবিকভাবে আফগানিস্তানের মতো দেশে তারকা ক্রিকেটাররা অনেক বড় ফিগার এবং তারা কথা বলছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কিংবা সোশ্যাল মিডিয়ায়। আশা করব ভবিষ্যতে সাধারণ মানুষের ক্ষতি না হোক কিংবা এই অস্থিরতা কেটে যাক খুব দ্রুত। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, তবে থামছে না সাবেক পাকিস্তানিদের সমালোচনার ঝড়। বাংলাদেশের মাটিতে বাঘের গর্জনে কুপোকাত শাহিন আফ্রিদির দল। এই হারের পর এবার বিস্ফোরক মন্তব্য খোদ শাহিনের শ্বশুর শাহিদ আফ্রিদির। জামাইয়ের অধিনায়কত্ব নিয়ে তুললেন প্রশ্ন, আঙুল তুললেন পিসিবির নির্বাচকদের দিকেও। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট এখন একরকম আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। আর সেই আগুনে ঘি ঢাললেন দেশটির সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, শাহিন আফ্রিদিকে কেন ওয়ানডে অধিনায়ক করা হলো। আফ্রিদির মতে টি-20তে শাহিনের অভিজ্ঞতা থাকলেও 50 ওভারের ক্রিকেটে নেতৃত্বের কোনো যোগ্যতাই তার নেই। আফ্রিদি সোজাসুজি তোপ দেখেছেন নির্বাচক কমিটির দিকে। 2026 টি-20 বিশ্বকাপ ও তারপর বাংলাদেশ সিরিজ দেখুন। আমার মনে হয় সব দোষ নির্বাচকদের। ওনারা এত ক্রিকেট খেলেছেন কিন্তু জানেনই না কাকে কোন ফরম্যাটে অধিনায়ক করা উচিত। শাহিনকে কেন অধিনায়ক করা হলো? একদিনের ক্রিকেটে কি অভিজ্ঞতা ওর আছে? টি-20 হলে বুঝতাম, কিন্তু 50 ওভারের ক্রিকেটে এই সিদ্ধান্ত সঠিক হয়নি। দলের বেশ কিছু বড় নাম বাদ পড়া নিয়েই মূলত চটেছেন আফ্রিদি। বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটার বা সাইম আয়ুবদের ছাড়াই বাংলাদেশ সিরিজের দল গড়েছিল পিসিবি। বদলে মাজ সাদাকাত বা শামিল হোসেনদের মতো অনভিজ্ঞ তরুণদের খেলানো হয়েছে, যা দলের জন্য আত্মঘাতী হয়েছে বলে মনে করেন এই পাকিস্তানি কিংবদন্তি। টি-20তে ভালো খেলতে পারলেও ওডিআইতে খেলার যোগ্য বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নেওয়া হয়নি। তার বদলে এমন কিছু তরুণকে নেওয়া হয়েছে যাদের ঘরোয়া ক্রিকেট খেলার তেমন অভিজ্ঞতাও নেই। সরাসরি পাকিস্তান জাতীয় দলে চলে এসেছে, পাকিস্তানের জার্সি পরে খেলছে। তাতে দলেরই ক্ষতি হচ্ছে। দলের নয়, নির্বাচক কমিটিতে বদল দরকার। আফ্রিদির এই কথার পর অবশ্য পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের একটা অংশের দাবি, জামাইয়ের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছেন আফ্রিদি। শাহিনের অধিনায়কত্বে অজস্র ভুল হয়েছে, তার খেসারত দিতে হয়েছে দলকে, শাহিনের সমালোচনাও হয়েছে। সেই কারণেই আফ্রিদি সব দোষ নির্বাচকদের উপর চাপিয়ে দিলেন বলে মনে করছেন অনেকেই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। না, পাকিস্তান মানেই তো সমালোচনা আসলে, এবং বাংলাদেশের সঙ্গে এইভাবে সিরিজ হারার পর সেই সমালোচনা আরও বেড়েছে। তবে একটা শাফলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল। 2027 বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান সেভাবেই কামব্যাক করতে চাইছে। একটু ফুটবল প্রসঙ্গে যেতে চাই। লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে কি তবে বল গড়াবে না, নাকি মেক্সিকোতেই হবে ইরানের নতুন ঠিকানা? কারণ নিরাপত্তাজনিত কারণে ইরানের ম্যাচগুলো আমেরিকা থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার সাথে কথা বলেছে দেশটির ফেডারেশন। একদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের পাল্টা চাল। মাঠের লড়াই ছাপিয়ে এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, বারুদে পুড়বে কি ইরানের স্বপ্নের বিশ্বকাপ? ফুটবল দুনিয়া এখন সবচেয়ে বড় প্রশ্ন, বারুদে পুড়বে কি ইরানের স্বপ্নের বিশ্বকাপ? দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর আগেই মহানাটকীয় মোড়। একদিকে গোল করার লড়াই, অন্যদিকে জীবন বাঁচানোর তাগিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য আর ইরানের পাল্টা চালে এখন টালমাটাল ফিফা।
ঘটনার সূত্রপাত হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়েছেন ইরানি ফুটবলারদের নিরাপত্তার গ্যারান্টি তিনি দিতে পারছেন না, আর এতেই জ্বলে উঠেছে তেহরান। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ সরাসরি জানিয়ে দিলেন, যেখানে নিরাপত্তা নেই সেখানে পা রাখবে না টিম ইরান। ট্রাম্প যখন নিজেই বলছেন তিনি আমাদের নিরাপত্তা দিতে পারবেন না, তখন আমরা কেন আমেরিকায় যাব? আমরা ফিফার সাথে কথা বলেছি যেন আমাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়। মাঠের লড়াইয়ের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরের রাজনীতি। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরিস্থিতি এখন টালমাটাল। ইরানের ক্রীড়ামন্ত্রী তো বলেই দিয়েছেন এই অবস্থায় ফুটবল খেলা অসম্ভব। লস অ্যাঞ্জেলস আর সিয়াটলে ইরানের যে 3টি ম্যাচ হওয়ার কথা ছিল তা এখন চলছে অনিশ্চয়তার সুতোয়। অবশ্য ফিফা এখনো মুখ খোলেনি, তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন বলছে তারা এখনো অফিসিয়াল কোনো প্রত্যাহারের খবর পায়নি। যদি ইরান শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে তবে আধুনিক ফুটবলের ইতিহাসে এটিই হবে সবচেয়ে বড় কোনো দলের সরে দাঁড়ানো। শেষ পর্যন্ত বল কি জালে গড়াবে নাকি রাজনীতির গোলপোস্টে আটকে যাবে ফুটবল? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়লেন নেইমার। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে 26 সদস্যের দলে রাখা হয়নি এই ফরওয়ার্ডকে। দল ঘোষণার সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি নিশ্চিত করেছেন ফিটনেসজনিত সমস্যায় চূড়ান্ত দলে জায়গা হয়নি নেইমারের। ব্রাজিলের জার্সিতে নেইমার আর সেলেসাউদের হয়ে এই তারকার ডান্স দেখার অপেক্ষায় কোটি কোটি ফুটবল ভক্ত। কিন্তু কিছুতেই নেইমার ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। 2023 সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ে নেইমার। এরপর প্রায় 17 মাস নেইমার ব্রাজিল দলের বাইরে। মাঝে ক্লাবের হয়ে একাধিকবার ফিরেছেন মাঠে, কিন্তু বারবারই নতুন ইনজুরিতে ছিটকে গেছেন মাঠের বাইরে। এই মুহূর্তেও চোট বয়ে বেড়াচ্ছেন নেইমার, আর তাই জাতীয় দলে ফেরাটা হচ্ছে আরও দীর্ঘায়িত। কেন আমি এই স্কোয়াডে নেইমারকে ডাকিনি? কারণ সে এই মুহূর্তে 100% ফিট নয়, আর আমাদের এমন খেলোয়াড় দরকার যারা শতভাগ প্রস্তুত। নেইমারকে খেলা এবং কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে, তাকে নিজের সামর্থ্য প্রদর্শন করতে হবে এবং প্রমাণ করতে হবে সে শারীরিকভাবে ভালো অবস্থায় আছে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে 26 মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রীতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এর 4 দিন পর আয়ারল্যান্ডে সেলেসাওরা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে এই 2 ম্যাচের দলে নেইমার না থাকলেও ফরওয়ার্ডের কমতি নেই ব্রাজিলের। ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেলির সাথে আছে চেলসির জোয়াও পেদ্রো ও ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো। দলে নতুন মুখ চেলসির তরুণ প্রতিভা আন্দ্রে সান্তোস এবং গালাতাসারায়ের গ্যাব্রিয়েল সারা। ব্রাজিলিয়ান সমর্থকদের আশ্বস্ত করে বলছি, আমরা বিশ্বকাপের জন্য এমনভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে টেকনিক্যাল, ফিজিক্যাল এবং মেন্টাল সব দিক থেকে আমরা সেরা অবস্থায় থাকতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রাজিলের মানুষ এই দলের প্রতি সবসময় যে ভালোবাসা দেখিয়েছে, আমরাও জাতীয় দলের হয়ে মাঠের পারফরমেন্সের মাধ্যমে সেই একই ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। সবকিছু ঠিক থাকলে 18 মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। সোমবার দিবাগত রাত 1:45 কানাডা থেকে দেশে পৌঁছেছেন সমিত সোম। কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে দেশে এসে তিনি বললেন সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চান। ঢাকায় 3 থেকে 4টি প্র্যাকটিস সেশন করে 20 মার্চ ভিয়েতনামে পাড়ি দেবে বাংলাদেশ দল। সোমবার সন্ধ্যায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন 27 ফুটবলার। বাকি ছিল কেবল সমিত সোম। সোমবার দিবাগত রাত 1:45 তিনিও এলেন। কানাডা থেকে দীর্ঘ জার্নি শেষে কথা বলার শক্তিটুকু পাচ্ছিলেন না, তবে ঠিকই বললেন সিঙ্গাপুরের বিপক্ষে কোনো ছাড় নয়। কি পরিকল্পনা আসলে ভিয়েতনামের সঙ্গে একটা ম্যাচ খেলতেছে, জিততে চাই, আর কি বলবো, জিততে চাই খেলা, তাই না? সমিতের বর্তমানে কোনো ক্লাব নেই। বাংলাদেশে কোনো বড় অফার পেলে খেলবেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন। বাংলাদেশের কোনো ক্লাবে যদি ভালো অফার দেয় সমিত ভাই, বাংলাদেশের কোনো ক্লাবে খেলবেন কিনা যদি একটু বলতেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রথম অনুশীলনে নামবেন পুরো দলের সঙ্গে। বললো যে জার্নি করে আসছে, সে ইউএসএতে সে প্র্যাকটিস করেছে। টরন্টোতে এখন প্রচুর ঠান্ডা, হ্যাঁ, আশা করি সে হোপ যে সে ভালো করবে। সে ঢাকায় 3 থেকে 4টি সেশন করে ভিয়েতনামে 20 মার্চ পাড়ি দিবে বাংলাদেশ দল। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
সমিত সোমের খবর দেখছিলাম, হামজাও শেষ দিকে যুক্ত হওয়ার কথা এবং 28 সদস্যের দলের এই যে প্র্যাকটিস সেটা অবশ্যই এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য যদিও একটা নিয়ম রক্ষার ম্যাচ, তবে ভিয়েতনামে একটা ম্যাচ খেলবে ক্যাপ্টেনের শিষ্যরা, তারা নিজেদেরকে আসলে প্রস্তুত রাখছে ভবিষ্যতের জন্য। এবং সমিত সোম যদিও অনেক লম্বা সময় জার্নি করে তিনি এসেছেন এবং দেখছিলাম যে মেহেদী নাইম তাকে প্রশ্ন করছিলেন কোনো ক্লাবের হয়ে ইচ্ছা আছে কিনা, ভবিষ্যতে আসলে বাংলাদেশে আরও বেশি সময় দিতে পারবেন কিনা সমিত সোম কিংবা হামজা চৌধুরী, সেটাই একটা জানার বিষয়। এবং দল আরও বেশি শক্তিশালী হচ্ছে, নিয়মিত আন্তর্জাতিকে ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ দল, সেটাই প্রত্যাশা। এবং এই ঝুলিতে আরও ফুটবলার যে বাড়ানোর তাগিদ, কিংবা যেমন সুলিভান ব্রাদার্স তারা এসছেন বয়সভিত্তিক ফুটবল খেলতে, সেটাও কিন্তু একটা আলোচনায় রয়েছে। সব মিলিয়ে ফুটবলের একটা জাগরণ তো হয়েছে বই কি। ওদিকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেওয়া 2 ইরানি নারী ফুটবলার ফাতেমে পাসন্দিদে ও আতেফে রামাজিনিজাদে আবারও নেমেছেন মাঠে। এ লিগের ক্লাব ব্রিসবেন রোর অনুশীলনে যোগ দেন তারা। কুইন্সল্যান্ড ভিত্তিক এই ক্লাবটি উষ্ণ অভ্যর্থনা জানায় তাদের। দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ফাতেমে ও আতেফেকে দেখা যায় ট্রেনিং সেশনে অংশ নিতে। অস্ট্রেলিয়ার নারী এশিয়ান কাপে অংশগ্রহণের পর দেশে ফিরলে নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কায় ইরানে 7 ফুটবলারকে মানবিক ভিসা প্রদান করা হয়েছিল। তবে এই দলের বাকি 5 সদস্য পরবর্তীতে অস্ট্রেলিয়ার আশ্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আজ চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ও চেলসি টিকে থাকার লড়াই শেষ 16-র দ্বিতীয় লেগের হাই ভোল্টেজ ম্যাচে রাত 2টায় ম্যানচেস্টার সিটির আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। একই সময় লড়বে চেলসি, পিএসজি, আর্সেনাল, লেভারকুসেন। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 3-0 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে যেতে সিটিজেনদের ঘরের মাঠে রিয়ালকে হারাতে হবে 4 গোলের ব্যবধানে। 3 গোলের ব্যবধানে হারালে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। তবে জয় পেলে তো বটেই, এমনকি 2 গোলের ব্যবধানে হারলেও লস ব্ল্যাঙ্কোসদের পরের রাউন্ড নিশ্চিত। এই ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। এমবাপে সিটি ম্যাচে খেলা নিশ্চিত, তবে ফেরার অপেক্ষা বাড়ছে বেলিংহ্যামের। স্বাভাবিকভাবে এমবাপে ফিরছেন, অবশ্যই একটা ভালো খবর সেটা, এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সিটি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।